রাজশাহীতে বাংলাদেশ ইমার্জিং দল তারা মাঠে নেমেছে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। আপনি হয়তোবা ওমেন্স টিমের সাথে গুলিয়ে ফেলতে পারেন, ওমেন্স টিমও ইমার্জিং দল সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সাথে খেলছে, তবে তাদের ওয়ানডে সিরিজটা অলরেডি চট্টগ্রামে হয়ে গেছে। মেয়েরা খুব একটা ভালো পারফর্ম ওয়ানডে সিরিজটা করতে পারেনি, তবে ছেলেদের ইমার্জিং টিমের যে ওয়ানডে সিরিজটা সেটা আজকেই রাজশাহীতে শুরু হলো প্রথম ম্যাচ, এবং সেখানে এখন পর্যন্ত সাউথ আফ্রিকান ইমার্জিং দল আসলে আগে ব্যাটিং করে 210 রান করেছে 6 উইকেট হারিয়ে, এবং 3টা ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর আবার 2টো ফোর্থ ডে ম্যাচও তো খেলবে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। ফলে যেটা বলছিলাম যে মেয়েদের ইমার্জিং দল, ছেলেদের ইমার্জিং দল, ছেলেদের এ দল বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে, তাদের একটা সফর আছে। সব মিলিয়ে আসলে অনেকগুলো খেলা, অনেকগুলো মাঠ, অনেকগুলো আয়োজন। দর্শক আসলে কোনটা রেখে কোনটায় চোখ রাখবে, বা বিসিবিও কি আসলে হিমশিম খাচ্ছে কিনা যে এত কিছু নিয়ে প্রস্তুতি, এতগুলো অপারেশন একসাথে চালাতে হচ্ছে। হিমশিম খাওয়ার কারণ আছে নিশ্চয়ই, অনেক ডিফিকাল্ট এতগুলো অ্যাট এ টাইম এতগুলো ইভেন্ট অ্যারেঞ্জ করা। তবে আমার কাছে মনে হয় এটা ক্রিকেটের জন্য ভালো। কতগুলো প্লেয়ার দেখুন এখানে ইমার্জিং টিমে রিপন মণ্ডল আছেন, রাকিবুল হাসান আছেন, আসাদুজ্জামান পায়েল, আরহার আমিন পেয়ান, তারা কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন এবং আজকে বেশ ভালো বোলিংও করেছেন। 6 উইকেট আরও আগেই পড়ে গিয়েছিল, ইনফ্যাক্ট 178-এ 6 উইকেট পড়ে গিয়েছিল। একটা জুটি সাউথ আফ্রিকা ইমার্জিং টিম গড়ছে, সেখানে বেশ কিছু বড় ইনিংসও তারা খেলেছে। কর্নার বয়েড এই মুহূর্তে 71 রানে ক্রিজে আছেন। তো সাউথ আফ্রিকা টিমের জন্য এটা সুযোগ যে বাংলাদেশ কিংবা সাবকন্টিনেন্ট কন্ডিশন, এখানে তো অনেক স্ট্রাগল করতে হয়েছে। সাউথ আফ্রিকার মতো টিম, নিউজিল্যান্ডের মতো টিম কিন্তু খায় রেগুলার। নিউজিল্যান্ড স্পেশালি 2010-এর পর থেকে দেখুন বাংলাদেশে বেশ কিছু সিরিজ হেরেছে। তো এই টিমে যারা খেলছে, এই টিমে কিন্তু বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ারই আছে, বা ন্যাশনাল টিমের রাডারের মধ্যে আছে এমন প্লেয়াররা আছে। তো ইন ফিউচার যখন নিউজিল্যান্ড এই বাংলাদেশের সিরিজ খেলতে আসবে, ফুল ফ্লেজেড সিরিজ যেটা ন্যাশনাল টিমের, সেখানে তো এই টিমের বেশ কিছু প্লেয়ার কিন্তু কিছুদিন আগে পাকিস্তান সিরিজেও খেলেছে। তো ডেফিনেটলি ইটস অ্যান অপরচুনিটি ফর দেম, সিচুয়েশনটা বোঝা, কন্ডিশনটা বোঝা, সিলেট কিংবা চিটাগং যেখানেই বলুন না কেন। তো এটা তাদের জন্য বড় সুযোগ। বাংলাদেশও এই সুযোগটাকে কাজে লাগাতে চাইবে, যারা প্লেয়াররা আছে যে ন্যাশনাল টিমের এন্ট্রিটা চাচ্ছে। স্পেশালি ইমার্জিং টিমে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার একেবারে নেই বললেই চলে। তো আমার কাছে মনে হয় এই সুযোগটা তারা কাজে লাগাবে। এবং রাজশাহীতে খেলা, সেটাও দেখুন মাঠে কিন্তু দর্শক হাজির আছে, মোটামুটি দর্শক এসেছে, অত উপচে পড়া ভিড় না হলেও। এইটাও কিন্তু রেয়ার, মানে সিলেটের খেলাতে আমরা দেখেছি দর্শক একেবারে আসেনি এই টিমের খেলায়। তো হোপফুলি আপনি তো যাবেন সিলেটে, নিশ্চয়ই কিছু দর্শকের সঙ্গে আপনার দেখা হতেও পারে। এবং রাজশাহীতে ধরেন যে অনেক দিন পরে আসলে এ ধরনের এইচপি বা ইমার্জিং দলের খেলা হচ্ছে, এবং এটা একটা গুড ইনিশিয়েটিভ। মানে রাজশাহী, বগুড়া গ্র্যাজুয়ালি হয়তো বা সেখানেও খেলা পড়তে পারে। খুলনার স্টেডিয়ামটাতে অনেকদিন ধরে খেলা হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে অফেয়ারেই কথা বলছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লার মাঠটাকে নিয়ে। যত মানে ছড়ানো যায় সেটা খুব জরুরি। মানে ক্রিকেটে আমরা খুব গণ্ডিবদ্ধ হয়ে গিয়েছে, এই 3টা ভেন্যুতেই খেলা হয় সবসময়। এই যে আইপিএলের কথা ভাবুন, পিএসএলের কথা ভাবুন, নিশ্চয়ই আমরা সেদিকে যাব কিছুক্ষণ পরেই। তো এই যুদ্ধ পরিস্থিতিতেও তারা কিন্তু বিকল্প খুঁজে পেয়েছে, বিকজ দে হ্যাভ গ্রাউন্ডস, দে হ্যাভ এ লট অফ গ্রাউন্ডস। আমাদের কিন্তু সেই অপশনটা নেই যে একটা দুটো জায়গায় কোনো কারণে যদি কোনো ধরুন প্রাকৃতিক দুর্যোগই যদি হয়, আমরা কিন্তু অন্য জায়গায় শিফট করবো, সেই অপশনটা কিন্তু আমাদের নেই। অ্যাবসলিউটলি, সেই অপশনগুলো আসলে তৈরি করে রাখা প্রয়োজন। আমরা জানি যে রাজশাহীর উইকেটটা অনেক ভালো, কিন্তু আপনি যদি গ্রাউন্ডস ফ্যাসিলিটি বা স্টেডিয়ামের ওই যে দর্শক আসলে তাদের জন্য ভালো ব্যবস্থা, তাদেরকে আরও একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার সুযোগ বা সুবিধা যদি আপনি করে দিতে পারেন, তাহলে হয়তো বা ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ক্রিকেটও হতে পারে। এবং বগুড়ার উইকেটও আমরা জানি খুব ভালো, যেই ক্রিকেটাররাই খেলেন তারা বলেন যে আসলে বগুড়ার উইকেটে খেললে বাইরের খেলা অনেক ইজি হয়ে যায়, কারণ যেহেতু ওই পেস বোলিং সহায়ক উইকেট আছে। ফলে রাজশাহী বগুড়ার এই উইকেটগুলোতে হয়তোবা খেলার সুযোগ আরও বেশি। আগে খুলনায় খেলা হতো, ফতুল্লার কথা আপনি বলছিলেন। সব মিলিয়ে অনেকগুলো স্টেডিয়াম তো বাংলাদেশও আছে, কিন্তু সেগুলোকে প্রপারলি মেনটেন করে সেগুলোতে খেলার ব্যবস্থা করা, সেইটা আমরা গত অনেকগুলো বছর দেখিনি। এখন হয়তো আস্তে আস্তে বিসিবি আবার সেগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সে কারণে হয়তো বা রাজশাহীতে এই খেলাটা আয়োজন করা হয়েছে। ভেরি আনফর্চুনেট যে উত্তরবঙ্গে কোনো ইন্টারন্যাশনাল গ্রাউন্ডই নেই। উত্তরবঙ্গ আপনি যদি এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল সহ বিবেচনা করেন, কোথাও কোনো গ্রাউন্ড নেই। ক্রিকেট ক্রেজ কি কোনো অংশে কম আছে? রংপুরের রেডস টিম যখন রংপুরে গিয়েছে, উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বরিশালে যখন বরিশাল টিম গিয়েছে, ওখানে তো একেবারে যাতা অবস্থা হয়ে গিয়েছে, মানে এত উপচে পড়া ভিড় হয়েছে। তো ক্রিকেটের ক্রেজ কিন্তু এইসব অঞ্চলে আছে। সিলেট, চিটাগাংয়ে কিন্তু দেখেন ক্রেজ থাকলেও সব ম্যাচে কিন্তু অত দর্শক হয় না। কিন্তু আমার মনে হয় উত্তরবঙ্গে যদি একটা অন্তত স্টেডিয়াম থাকে,
রিগার্ডলেস অফ দ্য অপোনেন্ট সেখানে দর্শক হবে। সো নিশ্চয়ই বিসিবি দিকে নজর দেবে গ্র্যাজুয়ালি, হয়তো এটা হয়তো একটা প্রথম স্টেপ যে রাজশাহী, বগুড়া কিংবা খুলনা, ফতুল্লা এই স্টেডিয়ামগুলোকে আবার করে নতুন করে চালু করা, এবং ইন্টারন্যাশনাল ম্যাচ আগে যেহেতু হয়েছে বেশ কটা ভেন্যুতেই, খুব বেশি অসম্ভব কিছু হবে না। ফতুল্লার স্টেডিয়ামটা নিয়ে অনেক কমপ্লেন ছিল, অনেক নিউজ আমরা দেখেছি। এখন কিন্তু সিচুয়েশন অনেকখানি বেটার। আপনি নিজে নারায়ণগঞ্জের বাসিন্দা, তো আপনার কাছে কিন্তু খবর আছে যে ফতুল্লা কতটা ইমপ্রুভ করেছে। অনেকে হয়তো জানেও না, দর্শকদের কাছে হয়তো এখনও জানা যে আসলে কন্ডিশনটা কি। অনেকেই অনেক কমেন্ট প্রায়ই করে থাকেন যে এই মাঠগুলোতে কেন খেলা হচ্ছে না বা আদৌ খেলা হওয়া সম্ভব কিনা। সো ইন ফিউচার নিশ্চয়ই আমি একটা সম্ভাবনা দেখতে পারি। অ্যাবসলিউটলি। এবং ফতুল্লার মাঠটা আপনি যেটা বলছিলেন যে সংস্কারের কাজ চলছিল, রাইট, প্রায় 10 ফিট উঁচু করা হয়েছে মাটি থেকে, যেহেতু পানি উঠে যেত, এবং সেটাকে চারপাশ থেকে সিল করা হয়েছে যেন কোনো দিক থেকে আর পানি না ঢোকে। খেলার জন্য মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আর ভবিষ্যতে হয়তো আমরা আগে যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখেছি ফতুল্লাতে, সেটা নিশ্চয়ই আবার দ্রুতই ফিরে আসবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে রোডের ব্যাপারটা, মাঝখানে কিন্তু রোডেরও কাজ চলছিল, ফলে আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের নিয়ে গিয়ে খেলবেন ওই রোডে, সেটাও মুশকিল ছিল। এখন কিন্তু রোডটাও একেবারে হাইওয়ে রোড করা হয়েছে, ফলে এই অনেক আশেপাশের অনেক কিছু ম্যাটার করে, যেটা হয়তো বিসিবির হাতেও নেই। যেটা আগের দিনে আমরা একদিন বলছিলাম যে দেখেন যে ফতুল্লাতে যদি খেলতে হয় আপনার ঢাকা থেকে গিয়ে খেলতে হবে, কারণ ফতুল্লার এবং ফতুল্লার আশেপাশে কোনো হোটেলও নেই যে আপনি থাকবেন, 5 স্টার হোটেল নেই। হ্যাঁ, সে কারণেই হয়তো বা রাজশাহী বা ওই যে খুলনা এই স্টেডিয়ামগুলো খানিকটা পিছিয়ে পড়েছিল, বা বগুড়া খানিকটা পিছিয়ে পড়েছিল, যে ওই মানের 5 স্টার হোটেল বা ওই রোড, বিকল্প যেই সুযোগগুলো প্রয়োজন সেগুলো না থাকার কারণে সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে ডেভেলপ করবে। এবং খেলাটা আপনি যেটা বলছিলেন যে দেশের সব অঞ্চলে সমানভাবে ছড়িয়ে যাবে, প্রত্যেকটা কোণাতেই দেশের আসলে ক্রিকেটের ক্রেজ রয়েছে, সেই ক্রেজটা সবার মধ্যে ছড়িয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.